তোমাদের অনেক কৌতূহল ছিল জীবন বিজ্ঞানের ইন্টারভিউ কিভাবে ফেস করবে, কিভাবে সেটাকে ইন্টারাকশন করতে হবে ইন্টারভিউ প্যানেলের সাথে। আজকে তোমাদের এই ভিডিওটা এসে গেছে কিভাবে তোমাদের এই ইন্টারভিউ ফেস করতে হয়। দেখো, তোমাদের অনেকগুলো প্রশ্ন দেখাবো বটে, কিন্তু তার মানে এই নয় যে এই প্রশ্নগুলোই দেবে। আজকে তোমরা অলরেডি আশা করি তোমাদের রেজাল্ট জেনে গেছো। তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, যেহেতু তোমরা তোমাদের পরীক্ষার জন্য ইন্টারভিউর জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। আর হাতে বেশি সময় নেই, অলরেডি জানো যে 17 তারিখ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বলেছে। তাহলে আজকে কি করব, আজকে আমি যেহেতু লাইফ সায়েন্সের টিচার, সেই জন্য লাইফ সায়েন্সের জন্য কিছু ডেমো কোশ্চেন আর অ্যান্সার ডিসকাস করব। আবার বলছি, এই প্রশ্ন বা এই প্রশ্নগুলোই যে ধরবে তা নয়, আমি এখানে এইটাই বোঝাতে চাইছি এই প্রশ্নগুলো এলে আমরা কিভাবে ফেস করব। চলো শুরু করা যাক। দেখো, এসএলএসটি ইন্টারভিউ দেওয়ার আগে কতগুলো বেসিক জিনিস তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তোমাদের ড্রেস পোশাক অ্যাটায়ার যেন ঠিকঠাক থাকে এবং তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন সবসময় পজিটিভ থাকে। ওই ক্ষেত্রে ওই যে 5 মিনিট বা 10 মিনিট সময় পাবে, সেখানে কিন্তু তোমরা কখনোই তোমাদের নেগেটিভিটি শো করবে না। এবং সব সময় যদি প্রশ্নের উত্তর জানো, অ্যাফার্মডলি এবং পজিটিভলি উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি না জানো, হ্যাঁ পারছি না, কোনো আওয়াজ করবে না, সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো এসে দেখে নেওয়া যাক। ধরো এই প্রশ্নটাই আসে, ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য কী। বেসিক প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমরা কিন্তু হাজার একটা টার্ম ব্যবহার করবে না, খুব স্পেসিফিক টার্ম ইউজ করবে। যে ডিএনএ হলো দ্বিতন্ত্রী বা ডাবল স্ট্যান্ডার্ড একটা বিষয়, এবং এর মধ্যে থাইমিন থাকে, এবং আরএনএ এর মধ্যে থাইমিনের বদলে কি থাকে, ইউরাসিল থাকে, ব্যাস এইটুকু। এর বেশি নানা রকম ইনফরমেশন দিতে যাবে না, তাহলেই কিন্তু বিপদে পড়বে। কারণ প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু তারা তোমাকে প্রশ্নের মাধ্যমে বধ করার চেষ্টা করবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখা যাক। ধরো তোমাদের বলা হয় যদি ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ, ছোটোবেলা থেকেই পড়ে এসেছি ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ কীভাবে ঘটে, তাহলে তুমি এখানে বলে দেবে যে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ সবুজ উদ্ভিদের সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, জল এবং গ্লুকোজ, এই চারটে জিনিস বলবে। এবং দেখো এই ইকুয়েশনে এই চারটে জিনিসই উল্লেখ রয়েছে। এর বাইরে কখনোই ব্ল্যাকম্যান বিক্রিয়া বা হিল বিক্রিয়া, হিল রিয়াকশন, এই সমস্ত কোনো টার্ম যেন ইউজ করতে না যাও। করলে তোমাকে কিন্তু সেই সমস্ত নলেজ রাখতে হবে। আর আমরা যেন আমাদের সাবজেক্টটাই এরকম, যদি আমরা জুলজির হয়, বটানির কোশ্চেন আমরা কিন্তু সবসময় সঠিকভাবে উত্তর দিতে পারবো না, সুতরাং তোমাকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে। আরেকটা প্রশ্ন দেখা যাক, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। সিম্পল, এটিপি তৈরি করছে, আর কিচ্ছু নয়। এটিপি তৈরির জন্য একটা পাওয়ার হাউস বলা হয়, ব্যাস এইটুকুই। কিন্তু তার মানে এই নয় যে তুমি এটি মাইটোকন্ড্রিয়া থেকে আর কিছু জানবে না। মাইটোকন্ড্রিয়াতে জানবে যে মাইটোকন্ড্রিয়ার ইনার বা আউটার মেমব্রেন, এই দেখো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা রয়েছে, এই মেমব্রেনগুলোতে কিন্তু অনেকগুলো এনজাইম থাকে। এনজাইমগুলোকে একটুখানি মনে রাখার চেষ্টা করবে, কারণ ক্রস কোশ্চেন আসতে পারে এবং তোমাদের সবসময় প্রস্তুত থাকা প্রয়োজন। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখা যাক, কোষ বিভাজনের দুইটি প্রকার কি কি। যে কোষ বিভাজন, মাইটোসিস মেয়োসিস তো জানি, কিন্তু সেইখানে এইগুলো খুবই সহজ জিনিস, কিন্তু তোমাকে কিন্তু এই প্রশ্ন যদি করা হয়, এর উত্তর হিসাবে কিন্তু শুধু বলে দিতে হবে দেহকোষে দুটো অভিন্ন কোষ তৈরি হয়, এর বাইরে আর কোনো টার্ম ইউজ করবে না। এবং প্রশ্নের সময় বাচনভঙ্গি এবং সাবলীলতা যেন থাকে। উল্টো পাল্টা বা আউট অফ টপিক কোনো প্রশ্নের বা কোনো টার্ম ব্যবহার করতে যাবে না, তাহলে কিন্তু তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনবে। এছাড়া দেখো মেয়োসিস রয়েছে, মেয়োসিসের ক্ষেত্রে কি বলছি, শুধু প্রজনন এবং হ্যাপ্লয়েড, এই কথাগুলোকেই থ্রাস্ট দেওয়ার চেষ্টা করবে। ঠিক একই রকমভাবে দেখো। আচ্ছা, তোমাদের এই বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনে কিন্তু আমাদের এখনও এনরোলমেন্ট চলে যাচ্ছে, এবং যারা অলরেডি ভর্তি হয়েছে তারা কয়েকটি সেশনের মাধ্যমে, 3 থেকে 4টি সেশনের মাধ্যমে তারা কিন্তু ক্রমেই উন্নতি করে চলেছে। যদি তোমাদের মনে হয় যে তোমাদের এখনও সময় রয়েছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এবং এইখানে যোগাযোগ করে অনলাইন বা অফলাইন মোডে, ধরো যারা কলকাতা বা তার সংলগ্ন এলাকায় রয়েছে তারা অফলাইনে কলেজ স্ট্রিটের ক্যাম্পাসে চলে আসো, এবং যারা কলকাতা থেকে একটু দূরে বা জেলার রয়েছে তারা অবশ্যই আমাদের যোগাযোগ করো, এবং আমরা সেখানে অনলাইনে তোমাদের ইন্টারভিউ সেশন করার ব্যবস্থা করব। এবং সবসময় মনে রাখবে বৈঠকি ইনস্টিটিউট আর তোমাদের সবসময় পাশে রয়েছে।
আরেকটা প্রশ্ন দেখো, যদি মানব দেহের জমাট রক্ত কিভাবে রক্ত জমাট বাঁধে, এটা একটা ফিজিওলজির কোশ্চেন, ফলে বটানি স্টুডেন্টরা কিন্তু এই জিনিসটাকে ট্যাগেল করতে পারবে না। এবং যারা জুওলজি বা ফিজিওলজির জানে, এই যে ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চনটা কিন্তু একটা খুব জটিল বিষয়, অনেকগুলো স্টেপের মাধ্যমে হয়, কিন্তু এতগুলো স্টেপে জানতে বা বলতে যাওয়ার চেষ্টা করবে না, অনেকগুলো ফ্যাক্টর আছে। তোমরা কি বলবে, শুধু থ্রম্বোপ্লাস্টিন ভেঙে গিয়ে কি হয়, প্রথম বিন থেকে থ্রম্বিন থেকে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, ব্যাস এইটুকুই। কারণ আমরা মনে রাখবে যে 9-10 বা 11-12 লেভেলে পড়াচ্ছি, এবং 9-10-এর বইতে বিশেষ করে ক্লাস 9-এ রক্ততঞ্চন প্রক্রিয়ায় এই কটা টার্মই রয়েছে, সেখানে কিন্তু কোনো ফ্যাক্টরের কিন্তু একদম কোনো উল্লেখ নেই। আচ্ছা, হরমোন কি এবং হরমোন কিভাবে কাজ করে? হরমোন হচ্ছে রাসায়নিক বার্তাবাহ, এর বাইরে কিছু নেই। বইতে লেখা থাকবে হয়তো প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, এই সমস্ত শব্দগুলো কখনোই উল্লেখ করতে যাবে না। এবং এরা কিভাবে বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে এবং দূরবর্তী স্থানে ক্রিয়া করে, ব্যাস এইটুকুই, এর চেয়ে বেশি কিছু নয়। আর যদি সম্ভব হয় একটা উদাহরণটা কিন্তু সবচেয়ে সহজতম উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। কোনো কমপ্লিকেটেড উদাহরণ, যেমন ধরো প্যারাথাইরয়েড বা হরমোন, এই সমস্ত হরমোন বা কোনো সেক্স স্টেরয়েড হরমোনগুলোর কিন্তু নাম উল্লেখ করতে যাবে না। সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে কি, ইনসুলিন কি করে, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, ব্যাস এইটুকু, এর বেশি আর কিছু প্রয়োজনই নেই। তারপর উদ্ভিদ পরিবহন ব্যবস্থা কেমন? অর্থাৎ উদ্ভিদের, ধরো আমাদের প্রাণীদের কি থাকে, শরীরে শিরাধমনী থাকে, উদ্ভিদের তো শিরাধমনী থাকে না, তার বদলে ওদের কি থাকে, জাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে কি হয়, জাইলেমের মাধ্যমে জল এবং খনিজ লবণ পরিবাহিত হয়, খাদ্য পরিবাহিত হয়, খাদ্য মানে গ্লুকোজ, এইগুলো পরিবাহিত হয় কিসের মাধ্যমে, ফ্লোয়েমের মাধ্যমে। এখান থেকে কিন্তু কিভাবে, এখান থেকে নানা রকম প্রশ্ন আসতে পারে, হয়তো রসের উৎস বা ডিকশন জলি, এই সমস্ত আনুষঙ্গিক প্রশ্নগুলো পড়ে রাখবে, কিন্তু কখনোই কিন্তু তুমি তোমার বোঝানোর সময় এই কথাগুলো উল্লেখ একদমই করবে না। আচ্ছা, আরেকটা দেখে নেওয়া যাক, ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে, যদি ম্যালেরিয়াটা একটা ট্রিকি জিনিস, জানো ম্যালেরিয়ার 4খানা স্পিসিস হয়, ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম, ম্যালেরি ওভেলি, কিন্তু তোমাকে এতগুলো টার্ম যেতে হবে না, তুমি শুধু প্লাজমোডিয়াম কথাটা উল্লেখ করেই থেমে যাবে এবং ধরে নেবে ম্যালেরিয়া ধরেছে মানে হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কথা বলেছে, এবং সেখানে অ্যানোফিলিস, অবশ্যই স্ত্রী কথাটা উল্লেখ করবে, স্ত্রী কথাটা উল্লেখ না করলে কিন্তু হবে না। এবং কিভাবে ছড়ায়, যে সিম্পলি মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। মনে রাখবে যে তোমরা কাদেরকে পড়াতে যাচ্ছ, তোমরা ভবিষ্যতের শিক্ষক, ভাবী শিক্ষক, এবং তোমাদের অডিয়েন্স কারা, তোমাদের অডিয়েন্স হচ্ছে ক্লাস 9-10-এর ছোট ছোট ছাত্ররা। সুতরাং তাদেরকে কিন্তু অত জটিলভাবে বোঝানোর চেষ্টা করবে না, তোমাদের কাজ হচ্ছে বাচ্চাদেরকে বোঝানো, এবং বাচ্চাদের স্তরে নেমে নিজেকে কিন্তু বাচ্চা মনে করে বোঝাতে হবে, সেই হিসাবে মনে করে তোমরা সবসময় পড়ানোর চেষ্টা করবে। আর ইন্টারভিউ বোর্ডে কখনোই এমন কিছু টার্ম ব্যবহার করো না যেগুলো তোমাদের পক্ষে ক্ষতিকারক হতে পারে, কারণ মনে রাখবে যত তুমি কঠিন প্রশ্ন, কঠিন টার্ম ইউজ করবে, তোমার কিন্তু ইন্টারভিউর উল্টো দিক থেকে কঠিন প্রশ্ন আসতে শুরু করবে। সুতরাং সেই ব্যাপারে কিন্তু তোমাদের সচেতন থাকা প্রয়োজন। আচ্ছা, যেমন জিন কাকে বলে? জিন কথাটা কাকে বলে, সিম্পলি জিন, ডিএনএ, ক্রোমোজোম, এই কথাগুলো হচ্ছে গিয়ে একটুখানি কমপ্লিকেটেড, কিন্তু সিম্পলি তুমি বলে দেবে যে জিন হচ্ছে যেগুলো আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কিন্তু এরপর থেকে যদি তুমি ক্রোমোজোম বা ডিএনএ এই কথাগুলো ইউজ করো, তাহলে স্বাভাবিকভাবেই তোমার প্রশ্ন আসবে কোনটার মধ্যে কি থাকে বা এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি। এবং ক্রোমোজোম তো তুমি জানোই, একটা ক্রোমোজোম মানে হচ্ছে গিয়ে একটা জেনেটিক্সের একটা বিশাল বড় অংশ, সুতরাং এই জায়গাগুলোকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে, প্রশ্নের উত্তর সবসময় স্পেসিফিক দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, মানুষের রক্তের গ্রুপ, এটা একটা ইজিয়েস্ট কোশ্চেন, এবং আমি সাজেস্ট করব তোমাদের মধ্যে যদি কেউ চাও তাহলে এটাকে তুমি ডেমো ক্লাস হিসেবেও তৈরি করতে পারো, কারণ এই এবিও ব্লাড গ্রুপ যেমনভাবে এটা ফিজিওলজির একটা চ্যাপ্টার, ঠিক সেরকমভাবে এটা জেনেটিক্স বা হেরিডিটির ক্ষেত্রেও, কারণ কোডমিনেন্স এখানে করে, এই কোডমিনেন্সটার উদাহরণ বোঝানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এবি ব্লাড গ্রুপ। তো এইগুলো বোঝানোর তুমি চেষ্টা করতে পারো, কিন্তু এর থেকে আর বেশি কিছু যাওয়ার চেষ্টা করবে না। যেরকম ধরো লোহিত রক্তকণিকার বাইরে অনেকগুলো সুগার থাকে বা অনেক শর্করা থাকে, সেই শর্করাগুলোর নামগুলো জেনে যাবে, কিন্তু কখনোই অ্যাগ্লুটিনোজেন বা অ্যাগ্লুটিন এই শব্দগুলো কিন্তু কখনোই ব্যবহার করতে যেও না। ওকে, চলো নেক্সট স্লাইডে। এইবার আমি একটুখানি অন্য ধাঁচের বোঝানোর চেষ্টা করি, অন্য ধাঁচের প্রশ্ন, যেরকম ধরো আমাদের শুধু তো সাবজেক্টিভ কোশ্চেন করবে না, আমরা যেহেতু স্কুলে পড়াতে যাচ্ছি, সুতরাং আমাদেরকে কিছু পেডাগজিক্যাল কোশ্চেনও করতে হতে পারে। এই পেডাগজিক্যাল কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক।
পেডাগজিক্যাল কোশ্চেন হচ্ছে, ধরো তোমার ফটোসিনথেসিস, তুমি সালোক সংশ্লেষটা ক্লাসে কিভাবে বোঝাবে। তাহলে সালোক সংশ্লেষটা আমি বলতে চাইছি যে এই প্রশ্নটাই যে দেবে তা নয়, তোমাকে সালোক সংশ্লেষের বদলে এই প্রশ্নটা এরকমও করতে পারে যে তুমি বাচ্চাদের শ্বসন কিভাবে বোঝাবে। এখানে উদাহরণের জন্য আমি সালোক সংশ্লেষটা বোঝাচ্ছি। ধরো সালোক সংশ্লেষটা কিভাবে বোঝাবে, সেটা বোঝাতে গেলে কি করতে হবে, বাচ্চাদের বলতে হবে আলো, জল, কার্বন ডাইঅক্সাইড এগুলোর প্রয়োজনীয়তা বোঝাতে হবে। অবশ্যই উদাহরণ যখন দেবে তখন কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণ দেবে, অর্থাৎ আমাদের আশেপাশের কি বিভিন্ন রকম বস্তু যেগুলো বাচ্চারা বুঝতে পারে সেরকম উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই একটা চার্ট, টিএলএম হিসেবে একটা চার্টের ব্যবহার করতে হবে, এই টিএলএম শব্দটা অবশ্যই ব্যবহার করবে। এবং লাস্ট একটা ল্যাব, যেহেতু এটা সায়েন্স সুতরাং আমাদের সমস্ত হচ্ছে থিওরিগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল কেন্দ্রিক বা ল্যাবরেটরি কেন্দ্রিক, সুতরাং সেখানে এই স্টার্চের টেস্ট যেটা রয়েছে তোমাদের সিলেবাসে, সেই স্টার্চের টেস্টের মাধ্যমে যে সেই জিনিসটাকে খুব সহজে প্রাণবন্ত উপায়ে কিন্তু ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, ক্লাসে দুর্বল ছাত্রদের কিভাবে বা ছাত্রীদের বা শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করবে, খুব একটা কোশ্চেন, কমন কোশ্চেন, সবাই জিজ্ঞেস করে, বা যেই ছেলেটি ক্লাসে খুব সমস্যা করছে বা লাস্ট বেঞ্চার, তাকে তুমি কিভাবে কন্ট্রোল করবে। খুব সহজ, তাকে খুব সহজ ভাষায় বোঝাবে, পুনরাবৃত্তি করবে এবং চিত্রের, কারণ সেই বাচ্চারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, সুতরাং তাকে নানা রকম ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হবে যাতে সে তার মনটাকে, দৃষ্টিটাকে আকর্ষণ করা যেতে পারে। এছাড়া প্রশ্নোত্তর পদ্ধতি, যেটাকে তোমাদের পেডাগজিক্যাল টার্মে প্রবিং কোশ্চেন বলা হয়, বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে তার ভেতর থেকে যে জ্ঞানটাকে বার করে আনার চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনি জীবন বিজ্ঞানের কোন বিষয়টি পড়াতে পছন্দ করেন। প্রত্যেকের কিন্তু বিষয় পছন্দ আলাদা রয়েছে, এখানে আমি আমার পছন্দের বিষয় হিসাবে হিউম্যান ফিজিওলজি ধরে নিয়েছি। বটানির যারা হবে তারা অবশ্যই বটানি বলবে এবং তার মোতাবেক একটা প্রশ্নের সঠিক উত্তর বা গুছিয়ে একটা উত্তর তৈরি করে অবশ্যই তোমরা নিয়ে যাবে। এখানে ফিজিওলজি হিসাবে তোমাদের একটা উদাহরণ আমি দিচ্ছি যে ফিজিওলজি পড়াতে ভালোবাসি কারণ ছাত্রদের নিজের শরীরের কাজ বোঝাতে সাহায্য করে। আমরা তো সবসময় আমাদের শরীর, আমাদের যে শরীরটা কিভাবে কাজ করছে সেটা সম্বন্ধে তো আমাদের ছোটবেলা থেকেই একটা স্বাভাবিক অনুসন্ধিৎসা বা জানার একটা আগ্রহ রয়েছে, সেখান থেকেই আমরা ফিজিওলজি পড়ছি, এটা একজন ফিজিওলজি স্টুডেন্ট বলবে। বটানি স্টুডেন্ট বলবে আমার গাছপালা ভালো লাগে, ফুল কিভাবে ফোটে, গাছের পাতার মধ্যে কিভাবে খাবার তৈরি হয়, গাছের পাতাকে কেন রান্নাঘর বলা হয় সেগুলো ছোটবেলায় শুনেছি, সেইগুলো সম্বন্ধে জানার জন্য আমি বটানি বিষয়টাকে পছন্দ করি। তোমরা তোমাদের সাবজেক্টগুলোকে এরমভাবে পছন্দের বিষয় বা পছন্দের টপিকগুলোকে এরমভাবে তৈরি করে নিয়ে যাবে, অ্যাটলিস্ট একটা বা দুটো তো নিয়েই যাবে এরমভাবে তৈরি করে। আচ্ছা, প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি কিভাবে ডিসিপ্লিন বজায় রাখবেন। দেখো, আমাদের যখন থিওরি ক্লাস হয়, থিওরি ক্লাসে তো আমরা পড়াশোনা বুঝি, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসের কিন্তু প্র্যাকটিক্যাল সেট আপটা, ল্যাবরেটরি সেট আপটা একটু আলাদা রকম হয়। এই ল্যাবরেটরি সেট আপে আমরা যখনই যাই স্যারের সাথে, তখন কিন্তু বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করে। এই রকম পরিবেশে বাচ্চাদেরকে কিভাবে শান্ত করতে হবে, তাহলে খুব সহজ। প্রথমেই যেহেতু জানো যে ল্যাবরেটরির মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যালস এবং দাহ্য বস্তু থাকে, সুতরাং সবার আগে ওদেরকে নিরাপত্তার নিয়ম বোঝাতে হবে। অর্থাৎ যদি কোনোভাবে আগুন লেগে যায় বা কোনো কেমিক্যাল বা কোনো অ্যাসিড পড়ে যায়, তাহলে তাদেরকে কিভাবে সেই সমস্যাটার সমাধান করতে হবে যাতে কোনো গুরুতর বা বৃহত্তর কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এরপর প্রত্যেকটা ছাত্রকে নির্দিষ্ট করে কাজ ভাগ করে দিতে হবে, সবার আগে কাজ ভাগ করে দিতে হবে। যদি কাজ না ভাগ করে দেওয়া হয় অথবা তাদের কোনো নির্দিষ্ট টার্গেট না দেওয়া হয়, তারা কিন্তু বিশৃঙ্খলতা করেই যেতে থাকবে। যদি সম্ভব হয় সেই ছাত্রদের মধ্যে থেকে একজন নেতা বা একজন লিডার চয়েস করে তাকে মনিটর বানিয়ে তাদের কাজের দায়িত্বটাকে সমানভাবে ভাগ করে দেওয়া যেতে পারে এবং সেই দায়িত্বটাকে খুব সুন্দরভাবে মনিটর করা যেতে পারে। এছাড়া সব সময় মনিটর তো রয়েছে, তাদের মধ্যে থেকে একজন দলনেতা বেছে নেওয়া হলো, আপনার দায়িত্ব হচ্ছে এই পুরো জিনিসটাকে, আপনি বলবেন যে আমার দায়িত্ব হচ্ছে পুরো জিনিসটাকে, পুরো ক্লাসটাকে সুপারভাইজ করা বা পর্যবেক্ষণ করা এবং হাতে কলমে শেখানোর উৎসাহ দেওয়া। ওকে, দেখে নেওয়া যাক আরেকটা এরকম কিছু প্রশ্ন। এবার দেখো, একটুখানি আলাদা টপিকে যাওয়ার চেষ্টা করছি, জেনারেল এবং কারেন্ট কোশ্চেন। এটাও হচ্ছে একটা অন্য ধারার কোশ্চেন, এটা সাবজেক্টিভ প্রশ্ন নয়। ধরো যদি প্রশ্ন আসে কোষতত্ত্বের জনককে, কোষতত্ত্বের জনক হচ্ছে স্লেইডন এবং সোয়ান। স্লেইডন এবং সোয়ান তো আমরা সবাই জানি। প্রশ্ন এখান থেকে এইরকম আসতে পারে যে স্লেইডন বা সোয়ানের পুরো নাম কি, আমরা কিন্তু কেউই প্রস্তুত নই। সুতরাং আমাদেরকে কোনো বিজ্ঞানী পড়লে সেই বিজ্ঞানীর পুরো নাম এবং তিনি বা সেই বিজ্ঞানীদ্বয় কোন দেশের সেইটাও কিন্তু নাগরিক ছিলেন সেই ব্যাপারে কিন্তু সম্যক ধারণা রাখা প্রয়োজন। আচ্ছা,
ডিএনএ এর প্রস্তাব কে দেন? ডিএনএ এর প্রস্তাব দেন ওয়াটসন এবং ক্রিক, এবং ওয়াটসন ক্রিক কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন এটা সম্বন্ধে, এবং ওয়াটসন ক্রিকের পুরো নাম এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, সবুজ উদ্ভিদের রঞ্জক পদার্থটি কি? সবুজ উদ্ভিদের রঞ্জক পদার্থ ক্লোরোফিল, এবং আমরা কিন্তু ক্লোরোফিলই বলবো। কিন্তু ক্লোরোফিলের কিন্তু 4টে ভাগ হয়, এ বি সি ডি, এগুলো কিন্তু কখনোই বলতে যাব না যদি না প্রশ্নকর্তা আমাকে আরও অতিরিক্ত প্রশ্ন করে, না হলে এগুলোকে তোমরা কখনোই ঘাটানোর চেষ্টা করবে না, কারণ তুমি যত ঘাটাবে তোমার কিন্তু সেটা তোমার পক্ষেই ক্ষতিকর হতে পারে। শর্টে যেইটুকু প্রশ্ন করবে সেইটুকুই উত্তর দেওয়ার চেষ্টা করবে, অতিরিক্ত কিছু বলার চেষ্টা করবে না। আচ্ছা, মানুষের শরীরে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় কোন মৌল? অক্সিজেন। ওকে, একই রকমভাবে ধরো জীবন বিজ্ঞানের কোন শাখায় শ্রেণীবিন্যাস করা হয়? স্যার, জীবন বিজ্ঞানের ট্যাক্সোনমি শাখায় শ্রেণীবিন্যাস করা হয়, ব্যাস এইটুকু। ট্যাক্সোনমি, জনক, ক্যারোলাস, লিনিয়াস এই সমস্ত প্রশ্ন নিয়ে একদম উল্লেখ করতে যাবে না যদি না তোমাকে প্রশ্ন করে। অ্যান্সার শুড বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। আচ্ছা, বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনে তোমাদেরকে সবসময় তোমাদেরকে স্বাগত জানানো হয়েছে। তোমরা যখন খুশি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যখন খুশি যোগাযোগ করতে পারো, এবং এইখানে আমরা শুধু সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে গাইডই করছি না, এখানে আমাদের এক্সপার্ট টিম রয়েছে এবং সেখানে বিভিন্ন সাবজেক্টের এক্সপার্ট রয়েছে। আমরা প্রতি মুহূর্তে 24/7 আমরা তোমাদের পাশে রয়েছি, এবং এইখানে মেন আমরা যেটা করছি সেটাকে বলা হয় গ্রুমিং। আমাদের এখানে একের পর এক গ্রুমিং 3 থেকে 4 থেকে 5 করে বিভিন্ন স্টেপে গ্রুমিং সেশন করা হচ্ছে, এবং 1:1 ইন্টারাকশনের মাধ্যমে তোমাদেরই ভালোর জন্য, তোমাদের যাতে ইন্টারভিউটা খুব ভালোভাবে তোমরা তৈরি হতে পারো তার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এবং এইখানে তোমাদের যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল রয়েছে। ওকে, থ্যাংক ইউ, এবং অবশ্যই বৈঠকির ইউটিউব চ্যানেলকে ডু হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।